তোমাদের মধ্যে থেকে যারা এএনএম জিএনএম 2022 এক্সামে পার্টিসিপেট করেছিলে, গতকাল অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের রেজাল্ট পাবলিশড হয়ে গিয়েছে। রেজাল্ট পাবলিশড হওয়ার সাথে সাথে আমি এই চ্যানেলে একটা ভিডিও আপলোড করে দিয়েছি এবং সেই ভিডিওটিতে এএনএম জিএনএম 2022 অ্যাডমিশন রিলেটেড কিছু ইম্পর্টেন্ট তথ্য তোমাদেরকে শেয়ার করে দিয়েছি। দেখো, সেই ভিডিওটি তোমরা দেখে নিতে পারবে। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো। তোমরা তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কত র্যাঙ্ক পর্যন্ত এএনএম বা জিএনএম কোর্সের জন্য সরকারি কলেজে ভর্তির সুযোগ পাবে, বা তোমাদের ক্যাটাগরি ওয়াইজ সরকারি কলেজে এএনএম বা জিএনএম কোর্সের জন্য কতগুলি করে সিট রিজার্ভ থাকছে, পুরো বিষয়টি ডিসকাস করা রয়েছে ওই ভিডিওটিতে। ঠিক আছে, তোমরা সেই ভিডিওটি দেখে নেবে। তো এই মুহূর্তে তোমাদের জন্য সবচেয়ে বড় আপডেট হলো 2022-23 শিক্ষাবর্ষে এএনএম জিএনএম কোর্সে অ্যাডমিশনের জন্য তোমাদের যে র্যাঙ্ক কার্ড বা রেজাল্ট পাবলিশড হয়েছে, তারপরে কিন্তু তোমাদের কাউন্সেলিং প্রসেসটা আসছে। তো অফিসিয়াল ওয়েবসাইটে কিছুক্ষণ আগেই তোমাদের কাউন্সেলিং রিলেটেড একটা নোটিশ পাবলিশ করে দিয়েছে। তো সেই নোটিশটিতে কিন্তু অনেকগুলি পেজ রয়েছে। ঠিক আছে, সেই পেজে কি রয়েছে আমি তোমাদেরকে এই ভিডিওটিতে বলে দেবো। আমি স্টেপ বাই স্টেপ প্রতিটি পয়েন্ট তোমাদের সাথে আলোচনা করে নেব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এবং তোমরা যারা চ্যানেলটিতে নতুন ভিজিট করছো, পরবর্তীকালে এএনএম জিএনএম বা জেন পাস বা প্যারামেডিক্যাল অ্যাডমিশন রিলেটেড সমস্ত তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান করে রাখতে ভুলো না। তো দেখো, আমরা এখন চলে এসেছি এএনএম জিএনএমের অফিসিয়াল পেজে। এই পেজে আসার জন্য যে লিঙ্কটি রয়েছে সেটা আমরা প্রত্যেকেই জানি। তোমাদের সুবিধার্থে এই লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। এই পেজে আসার পরে দেখো, স্ক্রল করে একটু নিচের দিকে নামলে তোমরা এখানে দেখতে পাবে। তার আগে তোমাদেরকে আরও একটা কথা বলে দিই, তোমাদের কিন্তু কাউন্সেলিং বা চয়েস ফিলিংয়ের জন্য একটা টেন্টেটিভ ডেট দিয়েছে। দেখো, সেকেন্ড উইক অফ আগস্ট 2022, অর্থাৎ আগস্ট মাসের সেকেন্ড উইক থেকে তোমাদের রেজিস্ট্রেশন এবং কাউন্সেলিং প্রসেস কিন্তু শুরু হয়ে যাবে। এটা কিন্তু টেন্টেটিভ ডেট, পরবর্তীকালে যদি চেঞ্জ হয় তাহলে আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এবার দেখো, কাউন্সেলিং রিলেটেড যে নতুন নোটিশটি পাবলিশড হয়েছে সেটা তোমরা এই পেজে আসার পরে নিচের দিকে এই বাম দিকে এইখান থেকে কিন্তু ডাউনলোড করে দিতে পারবে। দেখো, 28 জুলাই কাউন্সেলিং নোটিফিকেশান এএনএম জিএনএম 2022। তো এই নোটিশটি আমি এখন ডাউনলোড করে নেব এবং নোটিশটিতে কি বলা রয়েছে স্টেপ বাই স্টেপ প্রতিটি পয়েন্ট তোমাদের সাথে আলোচনা করে নেব। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের পক্ষ থেকে 2022-23 শিক্ষাবর্ষে এএনএম জিএনএম কোর্সে অ্যাডমিশনের জন্য কাউন্সেলিং রিলেটেড যে অফিসিয়াল নোটিশটি পাবলিশ করা হয়েছে সেটা আমি এই মুহূর্তে তোমাদের সামনে ওপেন করে নিয়েছি। তোমরা এখানে রিলিজ ডেট দেখতে পাচ্ছ, রয়েছে 28 জুলাই 2022, অর্থাৎ আজকের কিছুক্ষণ আগেই অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে। এবং এখানে দেখো, তোমরা নোটিফিকেশানটা দেখতে পাবে, বলে দিয়েছে নোটিফিকেশান ফর ই কাউন্সেলিং এএনএম জিএনএম 2022, অর্থাৎ এএনএম জিএনএম 2022 ই কাউন্সেলিং রিলেটেড এই নোটিশটি পাবলিশ করা হয়েছে। এবং এখানে বলা হয়েছে, দেখো, দিস নোটিস ইজ পাবলিশড ফর অ্যাডভান্স ইনফরমেশন টু ক্যান্ডিডেটস। টাইম টেবিল উইল বি পাবলিশড ইন ডিউ কোর্স অফ টাইম উইল বিফোর দ্য স্টার্টিং অফ অনলাইন রেজিস্ট্রেশন। অর্থাৎ বলা হয়েছে তোমাদের কাউন্সেলিংয়ের আগে একটা অ্যাডভান্স ইনফরমেশান নোটিশ দেওয়া হয়েছে প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য। তোমাদের টাইম টেবিল রিলেটেড যে নোটিশ সেটা কিন্তু পরে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হবে। তোমাদের কবে থেকে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে বা কবে থেকে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে সেটা। তো জাস্ট কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কাউন্সেলিং বা চয়েস ফিলিংয়ের কোনো নির্দিষ্ট ডেট দেয়নি, জাস্ট বলে দিয়েছে যে আগস্ট মাসের সেকেন্ড উইক থেকে এটা স্টার্ট হতে পারে, টেন্টেটিভ একটা ডেট দিয়েছে। তোমাদেরকে আমি একটা কথা বলে রাখতে চাই, তোমাদের এএনএম জিএনএম কোর্স বা যে কোনো কোর্সের ক্ষেত্রে, সে জেন পাস হোক বা প্যারামেডিক্যাল হোক, যে কোনো কোর্সের ক্ষেত্রে অ্যাডমিশনের জন্য তোমাদের কিন্তু কাউন্সেলিং বা চয়েস ফিলিং বা রেজিস্ট্রেশন যে প্রসেস তিনটে রয়েছে, এই তিনটে প্রসেস কিন্তু খুব ভাইটাল প্রসেস। এই তিনটে প্রসেস, প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস, তারপর তোমাদের চয়েস ফিলিং প্রসেস। একটু ভুলের কারণে কিন্তু তোমাদের একটা বছর পুরো লস হয়ে যেতে পারে। অনেক ক্যান্ডিডেট কি হয়, অনেক কাছাকাছি র্যাঙ্ক করেও কিন্তু তারা সরকারি কলেজে ভর্তির সুযোগ পায় না, শুধুমাত্র কাউন্সেলিং বা চয়েস ফিলিং ভুল করার জন্য। সেজন্য বলবো, এই নোটিশটিতে অনেকগুলি পেজ রয়েছে, আমি স্টেপ বাই স্টেপ প্রতিটি পয়েন্ট তোমাদেরকে বলে দেবো। তোমরা শুধু আমার কথাগুলি মন দিয়ে শুনে নাও, তাহলে কিন্তু তোমরা কাউন্সেলিং বা চয়েস ফিলিংয়ের পরে একটা ভালো কলেজে ভর্তির সুযোগ পেতে পারো। একদম প্রথমে এখানে কিছু রুলস এবং গাইডলাইনের ব্যাপারে বলা হয়েছে। দেখো, তোমরা যারা 2022-23 শিক্ষাবর্ষে এএনএম এবং জিএনএম কোর্সে অ্যাডমিশনের জন্য কাউন্সেলিং প্রক্রিয়ায় পার্টিসিপেট করতে চলেছ, তোমাদের অবশ্যই করে এই সমস্ত রুলস এবং গাইডলাইনগুলো মেনে চলতে হবে। তো কী রয়েছে এই রুলস এবং গাইডলাইনে আমি তোমাদেরকে প্রতিটি পয়েন্ট বলে দেবো, তোমরা মনোযোগ সহকারে আমার কথাগুলি শুনে দাও। একদম প্রথমেই বলা হয়েছে তোমাদের এই পুরো প্রসেসটা চলবে একটা সেন্ট্রালাইজ অনলাইন কাউন্সেলিংয়ের মাধ্যমে। সেন্ট্রালাইজ বলা হয়েছে তার কারণ হলো, তোমাদের যে দুটো কোর্স রয়েছে এএনএম এবং জিএনএম, তো তোমাদের কিন্তু এই দুটো কোর্সে অ্যাডমিশনের জন্য আলাদাভাবে কাউন্সেলিং করতে হবে না, তোমাদের কিন্তু একটা ওয়েতেই কাউন্সেলিং হবে। এবারে তোমরা যারা এএনএম কোর্সে অ্যাডমিশন হতে চাইছো, তাহলে তোমরা এএনএম কোর্স যে সমস্ত ইনস্টিটিউটে করানো হয় সেই সমস্ত ইনস্টিটিউটগুলো সিরিয়াল ওয়াইজ প্রথমের দিকে রাখবে। তারপরে যদি জিএনএম কোর্সে অ্যাডমিশন হতে চাও, তাহলে গভর্নমেন্ট যে সমস্ত ইনস্টিটিউট সেই সমস্ত ইনস্টিটিউটগুলো রাখবে, তারপরে প্রাইভেট ইনস্টিটিউটগুলো রাখবে।
অর্থাৎ তোমাদের কিন্তু একটা ওয়েতেই এই কাউন্সিলিং প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে। এএনএম বা জিএনএম কোর্সের জন্য আলাদা আলাদাভাবে কিন্তু তোমাদের কাউন্সিলিং করতে হচ্ছে না। তারপরে দেখো সি পয়েন্টে বলা হয়েছে তোমরা যারা এএনএম জিএনএম 2022 এক্সামে পার্টিসিপেট করেছিলে এবং তোমাদের যাদের র্যাঙ্ক কার্ড এসেছে, অর্থাৎ তোমরা যারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজেদের র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পেরেছো, সেক্ষেত্রে কিন্তু তোমরা প্রত্যেকেই এই এএনএম জিএনএম কোর্সে অ্যাডমিশনের জন্য কাউন্সিলিং প্রক্রিয়ায় পার্টিসিপেট করতে পারবে। তারপর দেখো এই ডি পয়েন্টে বলা হয়েছে, দেখো তোমাদের এই ডি পয়েন্টে বলা হয়েছে তোমাদের এই কাউন্সিলিং প্রসেসটা কিন্তু 3টে স্টেপে চলবে। এখানে বলে দিয়েছে দেখো, প্রথমে কাউন্সিলিং, তারপর দেখো অ্যালটমেন্ট, তারপর আপগ্রেডেশন এবং শেষে থাকছে মপ আপ। তোমরা এখান থেকে দেখে নেবে। তো আমি কিন্তু তোমাদেরকে প্রতিটি পয়েন্ট বাংলায় বলে দিচ্ছি, তোমরা শুনে নাও। এখানে তোমাদের ইংলিশে রয়েছে, তোমাদের হয়তো একটু অসুবিধা হতে পারে, সেই জন্য কিন্তু আমি ভালোভাবে তোমাদেরকে বলে দিচ্ছি। তারপরে দেখো এই ই পয়েন্টটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট থাকছে। তোমাদেরকে বলে রাখি, দেখো তোমাদের কিন্তু কাউন্সিলিং বা চয়েস ফিলিংয়ের আগে তোমাদের অবশ্যই করে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তো রেজিস্ট্রেশন প্রসেসটা কখন হবে? ফার্স্ট কাউন্সিলিং করার সময়, ঠিক আছে? তো তোমরা যদি রেজিস্ট্রেশন প্রসেসটা প্রথমে করো, তারপরে ধরো তোমরা ফার্স্ট কাউন্সিলিং চান্স পেলে না কোনো কলেজে, ঠিক আছে, তোমরা চয়েস ফিলিং করলে, তো সেক্ষেত্রে তোমরা ফার্স্ট অ্যালটমেন্ট লেটার যখন পাবলিশ হলো, অর্থাৎ ফার্স্ট কাউন্সিলিংয়ে তোমরা কলেজে বা কোনো কোর্সে চান্স পেলে না, সেক্ষেত্রে তোমরা কিন্তু সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ে তোমরা পার্টিসিপেট করতে পারছো। এবং সেক্ষেত্রে যদি তোমরা কোনো ইনস্টিটিউটে না চান্স পাও, একদম লাস্টে কিন্তু তোমরা মপ আপ রাউন্ড কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারছো। এবারে অনেক ক্যান্ডিডেট কী হয়, এই রেজিস্ট্রেশন ফিসটা কিন্তু পে করে না। তো দেখো এখানে বলে দিয়েছে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন ফি এর জন্য 500 টাকা দিতে হবে। তো এই টাকাটা কিন্তু সম্পূর্ণ অনলাইন মোডেই পে করতে হচ্ছে। তো দেখো যেটা আমি বলছিলাম, তো অনেক ক্যান্ডিডেট কিন্তু রেজিস্ট্রেশন ফিসটা পেমেন্ট করে না, ঠিক আছে? অর্থাৎ রেজিস্ট্রেশন ফিস না পেমেন্ট করলে সে কাউন্সিলিং প্রক্রিয়ায় পার্টিসিপেট করতে পারছে না বা চয়েস ফিলিং করতে পারছে না। তো অনেক ক্যান্ডিডেট কী হয়, রেজিস্ট্রেশন ফিসটা সে পে করে না। তো তারপরে সে যখন দেখলো ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ের পরে যখন সে খবর পাচ্ছে যে এবছর প্রচুর সিট ভ্যাকেন্ট থাকছে, তো সেক্ষেত্রে কিন্তু মপ আপ রাউন্ড বা একদম লাস্টে কিন্তু এক্সটেন্ডেড মপ আপ রাউন্ডের ব্যাপার রয়েছে। তো সে তখন কি করে, অ্যাডমিশন হতে চায়। তো সেক্ষেত্রে কিন্তু সে আগে যেহেতু এই রেজিস্ট্রেশন ফিস 500 টাকা পে করেনি, তো পরবর্তীকালে কিন্তু সে আর কোনো রাউন্ড কাউন্সিলিংয়ে কিন্তু পার্টিসিপেট করতে পারবে না। সেটাই এখানে বলা হয়েছে যে তোমাদের ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ের সময় তোমাদের রেজিস্ট্রেশন ফিসটা কিন্তু তোমরা অবশ্যই করে পে করবে। তাহলে পরবর্তীকালে যে সমস্ত তোমাদের কাউন্সিলিংগুলো আসছে, সেই সমস্ত কাউন্সিলিংয়ে তোমরা পার্টিসিপেট করতে পারবে। দেখো জি পয়েন্টে এখানে বলা রয়েছে যে, এখানে বলা রয়েছে দেখো তোমাদের সিট কনভার্টের কথা বলা রয়েছে। দেখো অনেক ক্ষেত্রে কি হয়, তো তোমাদের জেনারেল একটা সিট তোমাদের জন্য রিজার্ভ থাকে, তারপরে এসসি ক্যান্ডিডেটের জন্য একটা সিট রিজার্ভ থাকে। তো কি হয়, কোনো ক্ষেত্রে ধরো আমি বলছি জিএনএম কোর্সে এসসি ক্যান্ডিডেটের জন্য সিট রিজার্ভ রয়েছে 60টা, এটা আমি এমনি তোমাদেরকে বোঝানোর জন্য বলছি। তো এসসি ক্যান্ডিডেটের জন্য সিট রিজার্ভ থাকে 60টা। অনেক ক্ষেত্রে কি হয়, ধরো 50টা সিট আমার ফিল হয়েছে, তো বাকি থাকছে আমার 10টা সিট কিন্তু এখনও পর্যন্ত ভ্যাকেন্ট রয়েছে এসসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে। তো এসসি ক্যান্ডিডেট আর কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু এই যে 10টা সিট ভ্যাকেন্ট রয়েছে, এই 10টা সিট কিন্তু আলাদা কোনো ক্যাটাগরিতে কিন্তু এটা কনভার্ট করা হবে না, ঠিক আছে? এটাই এখানে বলা রয়েছে যে আলাদা কোনো ক্যাটাগরিতে কিন্তু কনভার্ট করা হবে না। এবারে দেখো তোমাদের রেজিস্ট্রেশনের ব্যাপারে বলেছে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে যে সমস্ত পয়েন্টগুলো বলে দিচ্ছি, রেজিস্ট্রেশন বা চয়েস ফিলিং বা কাউন্সিলিং, আরও পরপর বলে দেবো, তোমরা কিন্তু এই কথাগুলি ভালো করে শুনে নাও, কারণ এই জিনিসগুলো কিন্তু খুব ভাইটাল জিনিস। পরবর্তীকালে কিন্তু তোমাদের একটু ভুলের জন্য পস্তাতে হতে পারে। তো দেখো এখানে বলা হয়েছে তোমাদের এবারে আসছে রেজিস্ট্রেশন, যে তোমরা ফিস পেমেন্ট করলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে কীভাবে না, তোমাদের কিন্তু সমস্ত ডিটেলস, পার্সোনাল ডিটেলস, দেখো এখানে বলে দিয়েছে যে পার্সোনাল ডিটেলস, একাডেমিক ডিটেলস এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বুঝতে পারলে? রেজিস্ট্রেশনের সময় কিন্তু তোমাদের আরও একবার ফর্ম ফিল আপ করতে হবে। পার্সোনাল ডিটেলস, তোমাদের একাডেমিক যে কোয়ালিফিকেশান তোমরা ফর্ম ফিল আপ করার সময় দিয়েছিলে সেই একাডেমিক ডিটেলস এবং ব্যাঙ্ক ডিটেলস, ঠিক আছে? ব্যাঙ্ক ডিটেলসটা দেওয়ার কারণ হচ্ছে, দেখো এখানে বলে দিয়েছে যে ফর ইন এনি কেস অফ এনি রিফান্ড, পরবর্তীকালে যদি কোনো রিফান্ডের ব্যাপারটা আসে তাহলে সেই জন্য তোমাদের ব্যাঙ্ক ডিটেলসটা দিতে বলা হচ্ছে এবং অ্যাড্রেস অবশ্যই করে। তো সেটা তোমরা কিন্তু পার্সোনাল ডিটেলসের মধ্যে তো দিচ্ছ অ্যাড্রেস, তো এটা দিয়ে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশনটা করতে হবে। এবার তোমাদেরকে আমি বলবো, দেখো তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করার সময় এখানে বলে দিয়েছে, দেখো বি পয়েন্টে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার বা রোল নম্বর, যেটা তোমরা প্রত্যেকেই জানো, সেটা কিন্তু তোমাদের প্রোভাইড করতে হবে, এটা এখানে বলে দিয়েছে। তো তোমাদের কী ডকুমেন্টস লাগছে সেটা আমি একটু পরেই বলছি, ঠিক আছে? তারপরে দেখো এখানে সি পয়েন্টে বলে দিয়েছে যে তোমরা রেজিস্ট্রেশন করার সময় এই জায়গাগুলো তোমরা ভালোভাবে দেখে নেবে, ঠিক আছে? আমি বলে দিচ্ছি জাস্ট, তোমরা রেজিস্ট্রেশন করার সময় কিন্তু সমস্ত সঠিক ইনফরমেশান, তোমাদের সমস্ত সঠিক তথ্য দিয়ে কিন্তু তোমরা রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করবে, ঠিক আছে? তোমাদের পার্সোনাল ডিটেলস যেন না কোথাও ভুল থাকে, বা তোমাদের একাডেমিক ডিটেলস তোমাদের যেন না ভুল হয়ে যায়, বা অ্যাড্রেস বা ব্যাঙ্ক ডিটেলস যেন না ভুল হয়ে যায়। তো তার কারণ হচ্ছে পরবর্তীকালে কিন্তু অ্যাডমিশনের সময় তোমাদের প্রবলেম হয়ে যেতে পারে যদি কোথাও ভুল তোমরা দাও রেজিস্ট্রেশনের সময়। তো এখানে বলে দিয়েছে যে তোমরা যদি সেক্ষেত্রে কিছু ভুল দিয়ে দাও বা ভুল থাকে, পরবর্তীকালে কিন্তু WBJEE বোর্ড তোমাদের যে রয়েছে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, তোমাদের কিন্তু কোনো রকম রেসপন্সিবিলিটি নেবে না, ঠিক আছে? যদি তোমরা কোনো ভুল দিয়ে থাকো, সেক্ষেত্রে যদি তোমাদের অ্যাডমিশনের প্রবলেম হয়, তোমরা তখন কী করো, যে
বোর্ডের যে হেল্পলাইন নম্বরটা দেওয়া রয়েছে সেই হেল্পলাইন নম্বরে বারবার কল করো, এবং অফিসার যারা রয়েছেন ওরা কিন্তু বিরক্ত হয়। সেই জন্য বলে দিয়েছে তোমরা এই রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করার সময় খুব কেয়ারফুলভাবে কিন্তু নিজেদের ডিটেলসগুলো বসাবে, এটাই এখানে বলা হয়েছে। তারপরে দেখো এখানে চয়েস ফিলিংয়ের ব্যাপারে বলা হয়েছে। তো এখানে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখতে চাই, দেখো এখানে তোমাদের বলা হয়েছে যে তোমরা রেজিস্ট্রেশন করার সময় ফিস পেমেন্ট করে তারপরে সমস্ত ডিটেলস দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করার পরে তারপরে কিন্তু তোমাদের এখানে চয়েস ফিলিং করার জন্য তোমাদের কোর্স এবং কলেজগুলো তোমরা দেখতে পেয়ে যাবে, এবং তোমরা তোমাদের পছন্দ মতো কোর্স এবং কলেজগুলো ওখান থেকে সিলেক্ট করে নেবে, এটাই বলা হয়েছে চয়েস ফিলিংয়ে। তারপরে দেখো এখানে তোমাদের সি পয়েন্টে বলা হয়েছে, দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সি পয়েন্টে বলা হয়েছে যে ইফ এ ক্যান্ডিডেট ডাজ নট গিভ এনি চয়েস অবভিয়াসলি হি অর সি উইল নট বি গিভেন এনি অ্যালটমেন্ট। তো এটা তো তোমরা প্রত্যেকেই জানো, বলার আর কিছু নেই, যে কোনো ক্যান্ডিডেট যদি চয়েস ফিলিং না করে সেক্ষেত্রে কিন্তু তার জন্য কোনো সিট অ্যালটেড হবে না, এটাই এখানে বলা হয়েছে। তারপরে দেখো ডি পয়েন্টটা কিন্তু খুব ভাইটাল, যে সমস্ত পয়েন্টগুলো দেখবে এরকম বোল্ড করা রয়েছে সেগুলো কিন্তু খুব ভাইটাল পয়েন্ট। তো এখানে বলা হয়েছে দেখো যে ক্যান্ডিডেটকে চয়েস ফিলিং করার সময় ম্যাক্সিমাম কলেজ এবং কোর্স সিলেক্ট করতে বলা হচ্ছে। কি বললাম, তোমরা যখন কাউন্সিলিংয়ের সময় চয়েস ফিলিং করবে তোমরা অবশ্যই করে কিন্তু ওখানে তোমাদের চলে আসবে সমস্ত কলেজ এবং কোর্সগুলো। তোমরা কি করবে, চয়েস ফিলিং করার আগে খাতায় একটা লেআউট বানিয়ে নেবে। তো আমি নেক্সট ভিডিওটিতে তোমাদের সেটা দেখিয়ে দেবো কীভাবে তোমরা কাউন্সিলিং করবে বা কলেজগুলো সাজাবে, ঠিক আছে। তোমরা কিন্তু একটা লেআউট বানিয়ে নেবে। এবারে তোমরা কি করবে, অনেক ক্ষেত্রে কী করো তোমরা, তোমাদের ধরো র্যাঙ্ক কারোর কাছে হয়েছে সেক্ষেত্রে তোমার একটা কনফিডেন্স থাকে। তো আমি বলবো এক্ষেত্রে কিন্তু তোমাদের কনফিডেন্স থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্স থাকা ভালো নয়, ঠিক আছে। তোমাদের কিন্তু একটা কনফিডেন্স থাকে যে আমি এই 5টা কলেজ এএনএম কোর্সের জন্য সিলেক্ট করলাম, এএনএম কোর্সের জন্য 5টা কলেজ আমি সিলেক্ট করলাম, এর মধ্যে আমি শিওর পেয়ে যাব। সেক্ষেত্রে কী হয়, দেখা যায় যে অনেক সময় যে তুমি যে কলেজগুলো সিলেক্ট করেছো সেই কলেজে তুমি চান্স পাচ্ছ না। সেজন্য কিন্তু এই পয়েন্টে খুব ভাইটাল পয়েন্ট বলে দিয়েছে, তোমরা অবশ্যই করে কিন্তু ম্যাক্সিমাম কলেজ এবং কোর্স কিন্তু সিলেক্ট করবে। তার কারণটাও বলে দিচ্ছি, দেখো পরবর্তীকালে ধরো ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে তুমি কোনো কলেজে বা কোনো কোর্সে অ্যাডমিশনের জন্য, যে কোনো কোর্সে এএনএম বা জিএনএম কোর্সে অ্যাডমিশনের জন্য চান্স পেলে না, তো তোমাকে নেক্সট কাউন্সিলিংয়ে রেফার করা হলো, মানে অর্থাৎ সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ে রেফার করা হলো। তো সেক্ষেত্রে কিন্তু কী হয়, অনেক ক্যান্ডিডেট ভুল করে কি, একদম ফার্স্টে যখন সে চয়েস ফিলিং করে রেজিস্ট্রেশন করার পরে সেক্ষেত্রে অনেক ক্যান্ডিডেট কী করে, অনেক কম সংখ্যক কলেজ সে সিলেক্ট করে। এবার পরবর্তীকালে তার মনে ইচ্ছা জাগে যে আরও যদি কিছু কলেজ বা কোর্স আমি সাজাতে পারতাম তাহলে ভালো হতো, হয়তো আমি এই সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ে চান্স পেয়ে যেতাম। সেক্ষেত্রে কিন্তু তখন সে আর কলেজ বা কোর্স চুজ করতে পারবে না। সেই জন্য এখানে বলে দিয়েছে যে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম তোমরা কলেজ এবং কোর্স কিন্তু চুজ করে নেবে। তারপর দেখো এই 4 নম্বর পয়েন্টে চয়েস লকিংয়ের ব্যাপারে বলা হয়েছে। তো চয়েস লকিংয়ের ব্যাপারে এখানে বলা হয়েছে, দেখো এ পয়েন্টে বলা হয়েছে যে তোমাদের অবশ্যই করে তোমাদের যে চয়েস ফিলিং করার পরে অর্থাৎ কোর্স এবং কলেজগুলি সাজানোর পরে কিন্তু তোমাদের অবশ্যই করে চয়েস লকিং প্রক্রিয়ায় পার্টিসিপেট করতে হবে, অর্থাৎ চয়েস লকিংটা করতে হবে, ঠিক আছে। এবং তোমরা যে চয়েস ফিলিংটা করলে তার একটা প্রিন্ট আউট বের করে নিতে বলা হয়েছে, এটা এখানে বলা হয়েছে। তারপরে দেখো চয়েস লকিং যদি তোমরা না করো সেক্ষেত্রেও কোনো প্রবলেম নেই, এখানে বলে দিয়েছে দেখো অর হার লাস্ট সেভ চয়েস উইল বি কনসিডার্ড ফাইনাল অ্যান্ড উইল বি লক অটোমেটিক্যালি আফটার দ্য শিডিউল ডেট অ্যান্ড টাইম। তোমাদের কিন্তু যে শিডিউল ডেট এবং টাইমটা দেবে কাউন্সিলিংয়ের জন্য সেটা হয়তো আজকালের মধ্যেই পাবলিশ হয়ে যাবে সেই টাইম টেবিলটা। তো সেই টাইম টেবিল ওভার হয়ে গেলে তোমাদের অটোমেটিক কিন্তু চয়েস লকিং হয়ে যাবে, ঠিক আছে, এটাই এখানে বলা হয়েছে। এবারে আসি যে ফার্স্ট রাউন্ড অ্যালটমেন্ট লেটারের ব্যাপারে এখানে বলেছে, দেখো এই 5 নম্বর পয়েন্টে আমি যে সমস্ত পয়েন্টগুলো বলে দিচ্ছি, ঠিক আছে, খুব তাড়াতাড়ি বলছি, আমার কথা হয়তো একটু আটকে আটকে যেতে পারে, তোমরা যদি ভালোভাবে শোনো তাহলে পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো অ্যালটমেন্ট লেটারের ব্যাপারে বলেছে, একদম প্রথমেই বলেছে দেখো যে অ্যালটমেন্ট অফ ফার্স্ট রাউন্ড উইল বি ডিক্লেয়ার্ড অন এ প্রি শিডিউল ডেট, অর্থাৎ তোমাদের যে ডেটটা দেওয়া হবে পরবর্তীকালে তোমাদের কাউন্সিলিং রিলেটেড যে টাইম টেবিলটা পাবলিশ করা হবে সেই টাইম টেবিলে কিন্তু যে ডেট থাকবে সেই নির্দিষ্ট ডেটে কিন্তু তোমরা সেই অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। তারপর দেখো এখানে বলা হয়েছে অ্যালটমেন্ট ইজ গিভেন বেসড অন দ্য ইনপুটস প্রোভাইড বাই দ্য ক্যান্ডিডেটস ইফ অ্যাট এনি স্টেজ ইট ইজ ফাউন্ড অন স্ক্রুটিনি বাই এনি কনসার্ট অথরিটি that the applicant is not eligible for the allotment, his or her allotment or admission shall be treated as cancelled। দেখো তোমাদের বলা হয়েছে তোমাদের যে অ্যালটমেন্ট লেটারটা পাবলিশড হবে, ঠিক আছে, তোমাদের যে অ্যালটমেন্ট লেটারটা পাবলিশড হবে সেটা কিন্তু সম্পূর্ণ তোমরা যে সমস্ত তোমাদের ডিটেলস দিয়েছিলে তার উপরে বেস করে কিন্তু তোমরা যেগুলো ইনপুট করেছিলে এখানে বলে দিয়েছে, দেখো অ্যালটমেন্ট ইজ গিভেন বেসড অন দ্য ইনপুটস প্রোভাইড বাই দ্য ক্যান্ডিডেট। তোমাদের ভেরিফিকেশনের সময় দেখা যায় যে কোথাও কোনো ভুল ভ্রান্তি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের সাথে সাথে কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে, তোমাদের জন্য কিন্তু আর কোনো সিট বা কোনো কলেজ কিন্তু অ্যালোটেড হবে না। অর্থাৎ খুব কেয়ারফুলভাবে কিন্তু এই তোমাদের রেজিস্ট্রেশন প্রসেসটা করতে হবে এবং কাউন্সিলিং বা চয়েস ফিলিং প্রক্রিয়ায় পার্টিসিপেট করতে হবে। তারপরে দেখো এখানে সি পয়েন্টে বলে দিয়েছে ক্যান্ডিডেটস উইল লগ ইন টু চেক দেয়ার অ্যালটমেন্ট। তো তোমাদের যেরকম থাকে অ্যাপ্লিকেশন নম্বর এবং ডেট অফ বার্থ এবং তোমাদের যে সিকিউরিটি পিনটা থাকে সেই সিকিউরিটি পিনটা দিয়ে কিন্তু তোমরা লগ ইন করে তোমরা তোমাদের অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। তারপরে দেখো ডি পয়েন্টটা খুব ভাইটাল পয়েন্ট এখানে বলে দিয়েছে। এখানে কি বলা হয়েছে দেখো,
তোমাদের জন্য যদি কোনো সিট অ্যালোটেড হয়, ঠিক আছে, তোমাদের জন্য কোনো সিট যদি অ্যালোটেড হয় সেক্ষেত্রে তোমাদের সিট অ্যাকসেপ্টেন্স ফিস 1000 টাকা পে করতে হবে, ঠিক আছে। তো এই সিট অ্যাকসেপ্টেন্স ফি যে রয়েছে 1000 টাকা, এটাই পে করার পরে কিন্তু তোমরা অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করতে পারবে। কী বললাম বুঝতে পারলে? তোমাদের যদি কোনো ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে তোমাদের জন্য সিট রিজার্ভ হয়, সিট অ্যালোটেড হয়, অর্থাৎ তোমরা ধরো ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে কোনো কলেজে বা কোনো কোর্সের চান্স পেয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের 1000 টাকা পে করতে হবে এবং এই 1000 টাকাটা পে করার পরে তোমরা কিন্তু নিজেদের অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করতে পারবে। এবারে তোমরা যদি না 1000 টাকাটা পে করো তাহলে কী হবে দেখো এখানে বলে দিয়েছে, ইফ দ্য ক্যান্ডিডেটস ফেল টু পে দ্য সিট অ্যাকসেপ্টেন্স ফি, the current allotment will be cancelled and he or she will not be considered for seat allotment any future round। অর্থাৎ তোমরা যদি এই 1000 টাকাটা না পে করো তোমাদের জন্য যে সিটটা অ্যালোটেড হয়েছিল সেটা তো ক্যান্সেল হয়েই গেল, তারপরে কি হবে তোমরা কিন্তু পরবর্তীকালে আর অন্য কোনো কাউন্সিলিং পার্টিসিপেট করতে পারবে না, অর্থাৎ তোমরা কিন্তু সম্পূর্ণ বাতিল হয়ে গেলে। বুঝতে পারলে কি বললাম? সেই জন্য কিন্তু আমি আগেই বললাম যে তোমাদের কিন্তু এই রেজিস্ট্রেশন বা চয়েস ফিলিং বা কাউন্সিলিং এই ব্যাপারটার উপরেই কিন্তু তোমাদের পুরো অ্যাডমিশন প্রসেসটা নির্ভর করছে। তাহলে তোমরা কি করবে, তোমরা যারা ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ের চান্স পাবে তোমরা অবশ্যই করে কিন্তু 1000 টাকাটা পে করে দেবে, সিট অ্যাকসেপ্টেন্স ফি যে 1000 টাকা এটা পে করে দেবে, ঠিক আছে। এবারে অনেকে ভাববে যে আমি আমার ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে আমার পছন্দ মতো কলেজ এবং কোর্স পাইনি, তাহলে আমি সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবো, পে করবো না। সেক্ষেত্রে কিন্তু বলে রাখি তোমাদের সিটটা কিন্তু সাথে সাথেই ক্যান্সেল হয়ে যাচ্ছে আর পরবর্তী কাউন্সিলিংয়ে তোমরা পার্টিসিপেট করতে পারছো না। তো এই 1000 টাকাটা পে করার পরে কিন্তু তোমাদের যদি কোর্স এবং কলেজ না পছন্দ হয় তাহলে তোমাদের সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং বা পরবর্তীকালে যে মপ আপ রাউন্ড কাউন্সিলিং হবে সেগুলোতে তোমরা পার্টিসিপেট করতে পারবে। তো এই সিট অ্যাকসেপ্টেন্স ফিটা কিন্তু পে করা ম্যান্ডেটরি, ঠিক আছে। তো তারপরে দেখো এই পয়েন্টে বলা হয়েছে যে তোমাদের এই সিট অ্যাকসেপ্টেন্স ফি যে 1000 টাকা এটা পে করার পরে কিন্তু তোমরা একটা ইউনিক অ্যালটমেন্ট আইডি পাবে। এখানে বলে দিয়েছে দেখো, আফটার পেইং দ্য সিট অ্যাকসেপ্টেন্স ফি দ্য ক্যান্ডিডেট মাস্ট নোট হিজ অর হার ইউনিক অ্যালটমেন্ট আইডি। তো যে ইউনিক অ্যালটমেন্ট আইডিটা কিন্তু তোমাদের অ্যাডমিশনের সময় তোমাদের লাগবে, তোমরা যে ইনস্টিটিউটে অ্যাডমিশন হতে যাবে সেখানে কিন্তু লাগবে, এখানে বলে দিয়েছে তোমরা পড়ে নেবে, ঠিক আছে। তারপরে বলা হয়েছে দেখো এফ পয়েন্টে বলে দেওয়া হয়েছে তোমাদের জন্য যে কলেজ এবং কোর্স অ্যালোটেড হয়েছে তোমাদের যে ডেটটা দেওয়া হবে, এখনও তো তোমাদের টাইম টেবিলটা পাবলিশ করা হয়নি, তোমাদের যে টাইম টেবিলটা পাবলিশ করা হবে টাইম টেবিলে যে নির্দিষ্ট ডেট থাকবে সেই নির্দিষ্ট তারিখে কিন্তু তোমরা যে কলেজে চান্স পেয়েছো সেই অ্যালোটেড ইনস্টিটিউটে যেতে হবে, সে তোমরা অ্যাডমিশন হও বা না হও সেই অ্যালোটেড ইনস্টিটিউটে তোমাকে যেতে হবে এবং সেখানে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে। এবারে আসি দেখো, এবার তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশানের ব্যাপারে বলেছে। তো তোমাদের আপগ্রেডেশনের ব্যাপারটা কিন্তু পরে আসছে, যে তোমাদের কলেজ এবং কোর্স পছন্দ হয়নি সেই জন্য তোমরা আপগ্রেডেশন করবে, এই ব্যাপারটা কিন্তু তোমাদের পরে আসছে। তার আগে কিন্তু তোমাদের এই সমস্ত প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে। তোমাদের ফার্স্ট যে কাজ হলো তোমাদের রেজিস্ট্রেশন ফিস 500 টাকা পে করা, তারপরে তোমাদের একদম ভালোভাবে চয়েস ফিলিং বা কাউন্সিলিং করা, তোমরা ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম চয়েস ফিলিং করবে, তারপরে তোমরা যদি কোনো কলেজে তোমাদের নাম অ্যালোটেড হয় কোনো কোর্সের জন্য তারপরে তোমাদের সিট অ্যাকসেপ্টেন্স ফিস 1000 টাকা পে করতে হবে, তারপরে কিন্তু এই সমস্ত প্রসেস আসবে। এবার দেখো তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান আসছে, ঠিক আছে। তো ডকুমেন্টস ভেরিফিকেশানে বলেছে যে তোমাদের যে নির্দিষ্ট ডেট দেওয়া হবে সেই নির্দিষ্ট ডেটে নিজের রেসপন্সিবিলিটিতে কিন্তু তোমাদের ওই যে ইনস্টিটিউটে তোমরা সিলেক্টেড হবে বা অ্যাডমিশনের জন্য তোমরা চান্স পাবে বা তোমাদের জন্য যে কলেজটা অ্যালোটেড হবে সেই কলেজে কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশানের জন্য নির্দিষ্ট ডেটে যে ডেটটা দেওয়া হবে, ডেটটা এখনও পর্যন্ত দেওয়া হয়নি, সেই নির্দিষ্ট ডেটে নিজেদের রেসপন্সিবিলিটিতে কিন্তু গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশান করিয়ে আসতে হবে, ঠিক আছে। এটা কিন্তু নিজেদের রেসপন্সিবিলিটি, পরে কিন্তু বলে দিয়েছে যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এটার কোনো রেসপন্সিবিলিটি নেবে না, ঠিক আছে। এবং তারপর দেখো এই 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে ক্যান্ডিডেটকে কিন্তু ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হবে। যে কলেজটা তোমার জন্য অ্যালোটেড হবে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে, তো সেই কলেজে কিন্তু তোমাকে ফিজিক্যালি তোমার প্রেজেন্ট থাকতে হবে এবং সঙ্গে করে কী কী নিয়ে যেতে হবে দেখো, অ্যালটমেন্ট লেটারের প্রিন্ট কপি নিয়ে যেতে হবে, অর্থাৎ তোমাদের যে অ্যালটমেন্ট লেটারটা তোমরা পাবলিশ করবে যে কলেজে তোমরা চান্স পেয়েছো সেই অ্যালটমেন্ট লেটারের প্রিন্ট কপি নিয়ে যেতে হবে এবং সমস্ত অরিজিনাল ডকুমেন্টস, মানে তোমরা ফর্ম ফিল আপ থেকে শুরু করে রেজিস্ট্রেশন প্রসেসগুলো তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস পর্যন্ত যে সমস্ত ডকুমেন্টস তোমরা ইনপুট করেছো, ঠিক আছে, যে সমস্ত ডকুমেন্টস দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করেছো সমস্ত অরিজিনাল ডকুমেন্টস কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে, এটাই এখানে বলা হয়েছে। এবার দেখো তোমাদের এই 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে তোমাদের মনে এবারে প্রশ্ন জাগতে পারে যে তোমরা যে কলেজে চান্স পেয়েছো সেই কলেজে কবে যাবে। তো এখানে বলে দেওয়া হয়েছে সেটা কিন্তু তোমরা যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে কিন্তু তোমরা দেখতে পাবে না। তার জন্য কী করতে হবে দেখো, বলে দিয়েছে ক্যান্ডিডেট শুড কন্ট্যাক্ট দ্য ইনস্টিটিউট অ্যান্ড ভিজিট দেয়ার ওয়েবসাইট টু নো দেয়ার টাইমিং অ্যান্ড ডিটেলস রিকোয়ারমেন্টস ফর অ্যাডমিশন। অর্থাৎ তুমি যে কলেজে চান্স পেয়েছো সেই কলেজের সাথে কিন্তু তোমাকে কন্ট্যাক্ট করে নিতে হবে এবং সেই কলেজ থেকে তোমাকে যেদিন ডেট দেবে সেই ডেটে কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হবে এবং অবশ্যই করে কিন্তু অ্যালটমেন্ট লেটারটা সঙ্গে করে নিয়ে যাবে। তারপরে দেখো এই 4 নম্বর পয়েন্টে বলেছে সমস্ত কিন্তু কোভিড প্রোটোকল মেনে তোমাদেরকে ওখানে যেতে হবে, অর্থাৎ তোমাদের মাস্ক ইউজ করতে হবে, তোমাদেরকে সেফ ডিস্ট্যান্স রাখতে হবে, ঠিক আছে, তোমাদের
স্যানিটাইজার নিয়ে যেতে হবে, এই সমস্ত যেগুলো রয়েছে তোমাদের কোভিড প্রোটোকল সেগুলো কিন্তু মেনে চলতে হবে। এখানে আরও একটা ভাইটাল পয়েন্ট রয়েছে যেটা আমি স্কিপ করে চলে গেছিলাম, তোমাদেরকে বলা হয়নি। দেখো আপগ্রেডেশনের ব্যাপারটা, তোমরা যারা ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে কোনো একটা কলেজে চান্স পেয়েছো, সেক্ষেত্রে ওই ক্যান্ডিডেট যদি তার পছন্দ মতো কলেজে চান্স পেয়ে যায়, সেক্ষেত্রে সে কী করবে, নো আপগ্রেডেশন একটা ফর্ম রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে, তোমরা যখন ভিজিট করবে দেখতে পেয়ে যাবে বাম দিকে নো আপগ্রেডেশন ফর্মটা কিন্তু সে ফিল আপ করবে এবং যে কলেজে চান্স পেয়েছে তাকে কিন্তু সেই কলেজে কিন্তু ওটা জমা করতে হবে। অর্থাৎ সে আর নেক্সট যে কাউন্সিলিং আসছে সেই কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে চাইছে না। সে যে কলেজ বা যে কোর্সটা পেয়েছে সে সেই কলেজ বা কোর্সটা নিয়ে কিন্তু সন্তুষ্ট, ঠিক আছে। এবারে অনেক সময় কী হয়, কোনো ক্যান্ডিডেট ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে চান্স পেয়ে গেল, ঠিকই ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে চান্স পেয়ে গেল, কিন্তু সে যে কলেজে চান্স পেয়েছে কলেজটা তার পছন্দ নয়, বা কাউন্সিলিং করার সময় হয়তো কোনো একটা প্রাইভেট কলেজ দিয়েছিল, সেক্ষেত্রে সেই প্রাইভেট কলেজটা সে চান্স পেয়ে গেছে। তার উপরে কিন্তু গভর্নমেন্ট কলেজগুলো রয়েছে এবং তার এমন একটা র্যাঙ্ক হয়েছে, তার একটা কনফিডেন্স রয়েছে যে সে এর পরবর্তী কাউন্সিলিংয়ে উপরে যে সমস্ত কলেজগুলো রয়েছে সেই সমস্ত কলেজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তাকে কী করতে হবে, সিট অ্যাকসেপ্টেন্স ফিসটা তো প্রত্যেককেই পে করতে হচ্ছে 1000 টাকা। তারপরে তাকে কী করতে হবে, ইএস আপগ্রেডেশন যে ফর্মটা রয়েছে ওই ইএস আপগ্রেডেশন ফর্মটা ফিল আপ করে সে যে কলেজে চান্স পেয়েছে সেই কলেজে গিয়ে জমা দিয়ে আসতে হবে। তো তার কারণ হলো পরবর্তীকালে লাস্ট কাউন্সিলিং পর্যন্ত সে যখন ওয়েট করবে এবং মপ আপ রাউন্ড কাউন্সিলিং বা মপ আপ রাউন্ড এক্সটেন্ডেড যে কাউন্সিলিং হয়ে থাকে সেই কাউন্সিলিং একদম শেষ হয়ে যাওয়ার পরে লাস্ট পর্যন্ত যদি সে আর না কোনো কলেজে চান্স পায়, তাহলে সে প্রথমে যে কলেজে চান্স পেয়েছিল, সে যে কলেজে তার ইএস আপগ্রেডেশন ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে এসেছিল সেই কলেজে কিন্তু তার জন্য সিটটা রিজার্ভ থাকছে। তো এটা হচ্ছে আপগ্রেডেশনের ব্যাপারটা। তো এই ইএস আপগ্রেডেশন ফর্ম বা নো আপগ্রেডেশন ফর্ম তোমরা কীভাবে ফিল আপ করবে বা কোথা থেকে পাবে, তো সেটা নিয়ে আমি রিসেন্ট খুব তাড়াতাড়ি ভিডিও এই চ্যানেলে পাবলিশ করে দেবো, ঠিক আছে। তো দেখো এই নোটিশটিতে ভাইটাল যে সমস্ত পয়েন্টগুলো ছিল আমি তোমাদের সাথে সমস্ত পয়েন্ট কিন্তু ডিসকাস করে দিলাম। আশা করছি তোমরা যদি ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের কাউন্সিলিং বা চয়েস ফিলিং করার সময় কোনো প্রবলেম হবে না। আর ভিডিওটি অনেকটা বড় হয়ে গেল বুঝতে পারছি, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, কারণ এই চ্যানেলে আমি পরবর্তীকালে এএনএম জিএনএম অ্যাডমিশন রিলেটেড বা জেন পাস বা প্যারামেডিক্যাল অ্যাডমিশন রিলেটেড সমস্ত তথ্য কিন্তু শেয়ার করে দেবো, ঠিক আছে। তো সবার আগে সঠিক তথ্য পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আরও একটা কথা বলি, আমার একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে আমি সমস্ত রকমের গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করে থাকি। তোমরা পারলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, ঠিক আছে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। আর এই ভিডিওটি তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে যে সমস্ত ক্যান্ডিডেট ফার্স্ট টাইম 2022-23 শিক্ষাবর্ষে এএনএম জিএনএম কোর্সে অ্যাডমিশন হতে চাইছে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হয়। আর তোমাদের যদি কোনো রকমের কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি রিপ্লাই দিয়ে দেবো।